নির্বাচন কমিশন শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। 13 জুন অর্থাৎ শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখছি না। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব নির্বাচন কমিশন শীঘ্রই তারিখ ঘোষণা করবেন। শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, সংস্কার বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি কনফিডেন্ট নির্বাচন আগে আমরা এর অগ্রগতি দেখতে পাবো। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে খুবই স্বাভাবিক মনে করলেও যৌথ বিবৃতিতে রাজনৈতিক সংস্কৃতির বত্যায় হয়েছে এবং এর মাধ্যমে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামী। 14 জুন অর্থাৎ শনিবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন দলটি। বিএনপির প্রতি ডক্টর ইউনূসের বিশেষ অনুরাগ নিরপেক্ষতায় ক্ষুণ্ণ হয়েছে, এই কথাই জানিয়েছেন তারা। এদিন দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের দলের আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী এটাকে খুবই স্বাভাবিক মনে করে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক পৃথকভাবে এবং যৌথভাবে বৈঠক করেছেন। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা বিগত 6 জুন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনের সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি প্রদান করা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বার্তাই বলে মনে করেছেন তারা। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত মনে করে দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। গত শুক্রবার অর্থাৎ 13 জুন লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর হোটেল লবিতে সরকারি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথ ব্রিফিং করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিগত 16 এপ্রিল একটি বিদেশি মিশনের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে 2026 সালের রোজার পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে মর্মে জামায়াতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। তারা বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করেন সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, যেখানে বাংলাদেশ অনেক রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, যেখানে শুধু কোনো একটি দলের সাথে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং বিচার সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। সরকার নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তার নিরসনকল্পে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সব দ্বন্দ্ব বিভেদ ভুলে সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী করতে শীর্ষ পর্যায়ে নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার নগরের দরগা গেট এলাকায় থেকে একটি অভিজাত হোটেলে বিবাদে জড়ানো নেতাদের সঙ্গে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সম্প্রতি সিলেটের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির 2 নেতার বাকবিতণ্ডায় আলোচনার ঘটনা এবং সাবেক মেয়র ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আনারুজ্জামান চৌধুরী ফোন কল ঘিরে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ আসার পর বিষয়টির সমাধানে কেন্দ্রীয় নেতারা এমন নির্দেশনা দেন।
দলীয় সূত্র জানায়, পৃথক দুটি ঘটনার সমালোচনা তৈরি হলে কেন্দ্রীয় বিএনপির ঘটনা তদন্তে ও সমাধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। আলোচনা সভায় দুই নেতার বাকবিতণ্ডার ঘটনা তদন্তের দায়িত্ব পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা AZM জাহিদ হোসেন। এছাড়া কলকাতার কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে একমাত্র সদস্য করে কমিটিটি করা হয়। এই দুটি কমিটি একত্র হয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নেতাদের নিয়ে গতকাল বৈঠক করে। বৈঠকে AZM জাহিদ হোসেন ও মিফতাহ সিদ্দিকী ছাড়াও সিলেট বিভাগের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক GK গাউজ ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সৃষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ত বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, রেজাউল হাসান কায়েস লোদি ও ইমদাদ হোসেন চৌধুরী এবং জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর সভায় উপস্থিত থেকে বক্তব্যের সুযোগ না পাওয়ার সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে গত 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভার আয়োজন করে। সেখানে তৃণমূলের নেতাকর্মীদের সামনে বাকবিতণ্ডায় জড়ান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কায়েস লোদি। ওই দুই সভায় দুজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত থাকলেও তারা বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। এ ঘটনায় দলের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, সম্প্রতি যে দুটি ঘটনা ঘটেছে সেগুলোর সমাধান হয়েছে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আগামী দিনে সবাইকে দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমরা সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দেব। বৈঠকে এমন প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। আইন উপদেষ্টা অধ্যাপক কাশেম নজরুল বলেছেন, সংস্কারের জন্য মামলা দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তি, ন্যায় বিচার নিশ্চিত করা এবং মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে কাজ করছেন আইন মন্ত্রণালয়। 14 জন অর্থাৎ শনিবার রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত আইনগত সহায়তা প্রদান অর্থাৎ সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রাথমিক খসড়া নিয়ে এক মতবিনিময় সভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। আইন উপদেষ্টা বলেন, সংস্কার কার্যক্রমে আমরা 3টি লক্ষ্য নির্ধারণ করেছি। প্রথমত, দ্রুত ও স্বল্পতম সময়ে অল্প খরচে মামলা নিষ্পত্তির জন্য কাজ করেছি। এই লক্ষ্যের মধ্যে দেওয়ানি কার্যবিধি পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয়ত, ফৌজদারি কার্যবিধি সংশোধনের কাজ দ্রুত এগিয়ে চলছে। আমরা আশা করি 1 মাসের মধ্যে এটি অধ্যাদেশ আকারে পাস করা সম্ভব হবে। সংস্কারের দ্বিতীয় লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা সবচেয়ে কঠিন কাজ। এটি নিশ্চিত করতে বিচার ব্যবস্থায় ডিজিটালাইজেশন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিচারকদের প্রশিক্ষণ ও শিক্ষাক্রমের মান উন্নয়নের বিষয়েও কাজ চলছে। ইতিমধ্যে বিচার বিভাগের সব সদস্যের সম্পদের হিসাব নেওয়া হয়েছে। ভবিষ্যতে তা নিয়ে আরও কার্যক্রম চলবে। পাশাপাশি আইনজীবীদের সহায়তার ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা চলছে। তৃতীয় লক্ষ্য হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া। এই উদ্দেশ্যে আইনগত সহায়তার সংস্থার অধীনে থাকা বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা জানান, দেশে প্রতি বছর গড়ে 5 লাখ মামলা হয়। সেখানে সরকারি আইনগত সহায়তার মাধ্যমে মাত্র 35,000 মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়। কিন্তু এরই মাধ্যমে মামলা নিষ্পত্তির সময় কম লাগে এবং 90% ক্ষেত্রে সেবাগ্রহীর দ্বারা সন্তুষ্ট থাকেন। এটি আমাদের জন্য বড় সুযোগ, তিনি বলেন। যদি এই কর্মসূচিকে আরও সম্প্রসারণ করা যায়, দক্ষ জনবল দেওয়া যায়, প্রাতিষ্ঠানিকভাবে আরও সমৃদ্ধ করা যায়, তাহলে এই মাধ্যমে 1 থেকে 2 লাখ মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হবে। আমাদের লক্ষ্য অন্তত 1 লাখে পৌঁছানো, তবে 2 লাখও সম্ভব। সভায় বিভিন্ন জেলার আইনজীবী সমিতির নেতা, সংশ্লিষ্ট সংস্থা ও সংগঠনের প্রতিনিধি, আইন মন্ত্রণালয় এবং আইনগত সহায়তা প্রদান সংস্থার কর্মকর্তারা অংশ নেন।